অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে আইনকে আমরা বাতিল করে দিয়েছিলাম, নির্বাচনের মধ্য দিয়ে আবার আমরা রেস্টোরেশন অফ কনস্টিটিউশন সে জায়গায় আমরা যাব। ফলে নির্বাচন না হওয়াটা তো অস্বাভাবিক ব্যাপার। ফলে নির্বাচন হবে, এটাই তো স্বাভাবিক। এখন নির্বাচনটা কিভাবে হবে, কখন হবে? আমরা যেটি নিয়ে শিরোনাম রেখেছি যে নির্বাচন নিয়ে মোটামুটি সরকারের পক্ষ থেকে অনেক শক্ত অবস্থান। আজও আইন উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে হবে, তারপর আমরা চলে যাব। তিনি সরাসরি বলেছেন এটি কোনোভাবে এটি পেছাবে না। দলগুলো যে বক্তব্য দিচ্ছে সেগুলো আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত। আপনার কি মনে হয় বাস্তবতা কি বলে? আচ্ছা, ধরুন নির্বাচনটা কে পরিচালনা করবে? আমরা বলি নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আচ্ছা, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব কি হবে? নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সমস্ত আয়োজন করা। আচ্ছা, নির্বাচনে কারা অংশগ্রহণ করবেন? রাজনৈতিক দলগুলো। এবং নির্বাচনে কারা ভোট দেবেন? দেশের ভোটার জনসাধারণ, তাই তো? এর মধ্যে দেখুন, নির্বাচন কমিশন বলছেন তারা প্রস্তুত, সরকার বললেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো বলছে এবং কেউ কেউ বলছেন যে নির্বাচন করতে দেওয়া যাবে না, কারণ সংস্কার এবং বিচার শেষ না হলে। আর কেউ কেউ বলছেন নির্বাচনটা করতে হবে। জনগণ কি বলে? জনগণ বলে যে এই ধরনের একটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কি চাইব? একটা নির্বাচিত সরকার হলে তাকে একটা জবাবদিহির মধ্যে ফেলা যায়। গত 1 বছরের বেশি সময় ধরে যে সরকার ক্ষমতা আছেন, ক্ষমতা পরিচালনা করছেন, জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট যদি বলি, ভোটই শুধুমাত্র ম্যান্ডেট নয়, অভ্যুত্থান একটা ম্যান্ডেট। সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে যে সরকার ক্ষমতায় আছেন, সেই সরকারের প্রতি জনগণের সর্বোচ্চ সমর্থন থাকার কথা। কিন্তু গত 1 বছরে যে কাজগুলো হয়েছে তাতে জনগণের সমর্থনের কি আগের জায়গায় আছে, নাকি চিট ধরেছে? সেখানে কি কিছুটা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির বিরোধ তৈরি হয়েছে? সেখানে কি এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যে এই জন্য কি আমরা অভ্যুত্থান করেছিলাম? এই প্রশ্ন কি তৈরি হয়েছে? ফলে এগুলো যদি দেখা যায়। আর দ্বিতীয়ত হচ্ছে, অভ্যুত্থানের পরের যে সরকার, তিনি কি অন্তহীন কাল পর্যন্ত থাকবেন, নাকি তারও একটা রোড ম্যাপ থাকবে? যে উদ্দেশ্যে অভ্যুত্থান হয়েছিল সেই উদ্দেশ্যটা পূরণ হবে জনগণের কিভাবে? জনগণের প্রত্যাশাটা পূরণ করবে কে? অভ্যুত্থানের মধ্য দিয়ে নিয়ম ভেঙে যে সরকারটা ক্ষমতায় এলো, মানে আগের সরকার ভুল শুদ্ধ যাই হোক, সে একটা সাংবিধানিক নিয়ম মেনে চলেছে। অভ্যুত্থান সেই নিয়মটাকে গুরিয়ে দিয়েছে, দিয়ে বলেছে যে আগের সেই নিয়মটা, সেটা ফ্যাসিবাদী নিয়ম, সেটা অগণতান্ত্রিক নিয়ম, সেটা স্বেচ্ছাচারী নিয়ম, সেটা এক ব্যক্তির ইচ্ছা বা একটা গোষ্ঠীর স্বার্থকে চরিতার্থ করার নিয়ম। সেটাকে আমরা গুরিয়ে দিলাম, দিয়ে তাহলে আর একটা নতুন ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করতে হবে। একটা ল অ্যান্ড অর্ডারকে উচ্ছেদ করলে তো তখন এটা ইমপ্লাইড হয়ে যায় আর একটা ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করতে হবে। সেই ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ হবে কেমন করে? আমরা বলি আইন তৈরি হয় আইনসভায়। আইনসভার মানে কি? যে পার্লামেন্ট। তার মানে একটা নেক্সট পার্লামেন্ট নির্বাচন লাগবে। সেই পার্লামেন্ট নির্বাচনে নির্বাচিতরা তারা দেশটা কিভাবে পরিচালনা করবেন, সেক্ষেত্রে সংবিধানের সংশোধন করতে গেলে সংশোধন করবেন, আর রাষ্ট্র পরিচালনা আরও অন্যান্য নিয়ম যদি করতে হয় সেটা করতে থাকবে। যে কারণে দেখুন, আমাদের বাংলাদেশে যদি 4টা বড় ঘটনা দেখি, বাংলাদেশের আগেও 2টো ঘটনা ছিল। বাংলাদেশের আগের 2টো ঘটনা কি? একটা হচ্ছে 52 ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল এই ভূখণ্ডকে, যে পাকিস্তান নামক রাষ্ট্রটা আমাদের প্রথম অধিকার, যেটা ভাষার অধিকার, তার উপর হস্তক্ষেপ করেছে এবং সেটাকে কেড়ে নিতে চাইছে। সেই ভাষা আন্দোলনের পরেই কিন্তু 54 নির্বাচনের মধ্যে দিয়ে ডিসাইডেড হয়ে গেল যে দেশটা কোন দিকে যাবে। কিংবা 69-এর অভ্যুত্থানের মধ্যে দিয়ে শুধু আইয়ুব শাহীকে চ্যালেঞ্জ করেছে তা না, তার মধ্য দিয়ে কিন্তু পরের নির্বাচনে এই জনগণ ডিসাইড করে দিয়েছে যে বাংলাদেশের গন্তব্য কোন দিকে। এ গেল স্বাধীনতার আগে। আর স্বাধীনতার পরে যদি বলি যে আমরা 90-এর একটা গণঅভ্যুত্থান করলাম, গণঅভ্যুত্থানের পরেই কিন্তু 91 নির্বাচনের মধ্য দিয়ে আমাদের বলে দিতে হলো যে কারা এখন দেশটা পরিচালনা করবে। ফলে আমাদের 3টা বড় আন্দোলন যদি দেখি, তারপরে আর একটা আন্দোলন যেটা 24-এর অভ্যুত্থান, কিন্তু আগের অভ্যুত্থানগুলোর ধারাবাহিকতা যেমন ব্যাপকতায় আগের অভ্যুত্থানের চেয়ে কোনো অংশে কম নয়, বরঞ্চ সংখ্যার দিক থেকে যদি বলি, সাহসের দিক থেকে যদি বলি, প্রত্যাশার দিক থেকে যদি বলি, তা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বহুদিন পর্যন্ত এদেশের জনগণকে সাহস দেবে, শক্তি দেবে। আবার এইটাও বোঝাবে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কীভাবে ছাত্র, শ্রমিক, জনতা একসঙ্গে মাঠে নেমেছিল। সেই 24-এর পরে 1টা বছর পার হয়ে গেল। তাহলে 1 বছর পরে আমরা এখন কোন দিকে দেশটাকে নিয়ে যাব, সেটা করবার জন্য একটা নির্বাচন লাগবে। নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা আসবেন, এখন আমরা কি নির্বাচনে বিজয়ী হব? অনেকে বলবো আপনারা কি নির্বাচনে বিজয়ী হবেন?
কে নির্বাচনে বিজয়ী হবে কে হবে না এটা আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে যে একটা পার্লামেন্টের মধ্য দিয়ে আমাদেরকে আসতে হবে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে আইনকে আমরা বাতিল করে দিয়েছিলাম, নির্বাচনের মধ্য দিয়ে আবার আমরা রেস্টোরেশন অফ কনস্টিটিউশন সে জায়গায় আমরা যাব। ফলে নির্বাচন না হওয়াটা তো অস্বাভাবিক ব্যাপার। ফলে নির্বাচন হবে এটাই তো স্বাভাবিক। এখন নির্বাচনটা কিভাবে হবে, কখন হবে সেটা ঠিক হয়েছে যে ফেব্রুয়ারিতে হবে। কিভাবে হবে সেটা ঠিক হচ্ছে যে এটা কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে না দলীয় সরকারের অধীনে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনগুলো আমাদের এখানে একটু আপাতত গ্রহণযোগ্য হয়। সে কারণে এই ক্ষেত্রে সব দলগুলোর একটা সাধারণ ঐক্যমত আছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এইটা যদিও এখনও সংবিধানে অ্যাকসেপ্টেড হয় নাই, কিন্তু সবার যেহেতু সাধারণ ঐক্যমত আছে, আশা করা যায় যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে পরবর্তী পার্লামেন্টে প্রশ্ন উঠেছে যে আসলে কোন ব্যবস্থায় হবে, বিদ্যমান ব্যবস্থা নাকি যেটি সংস্কারের পর যেটি বলা বলতে হচ্ছে কি বুঝবো আমরা, যে ঐক্যমত্য যদি বলি যে সংস্কারটা কি এবং কোথায়, বা জুলাই চার্টারের অধীনে হবে, কোনটা হবে? যদি বলে সংস্কার, তাহলে সংস্কার কোথায়? প্রশাসনিক সংস্কার কীরকম চাই, সাংবিধানিক সংস্কারটা কীরকম চাই, আমাদের বিচার বিভাগের সংস্কার কী চাই। যদি বলি সাধারণভাবে, যদি আমরা বলি আমি একটা ফল খাবো, তেমন বলি কী ফল খাবেন, বলতে হবে আম খাবেন না কাঁঠাল খাবেন না লিচু খাবেন, সবই তো ফল। সংস্কার তো একটা ব্রড অ্যাসপেক্ট। এখন কোন ধরনের সংস্কার চাই, কোন ক্ষেত্রে সংস্কার চাই এবং কতটুকু সংস্কার চাই, এবং সেই সংস্কারটা আমরা সবাই মিলে একমত হয়ে চাই কিনা। তার জন্য তো জাতীয় ঐক্যমত্য কমিশন তারা 32টা রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে একটা কমন কনসেনসাসের জায়গায় এসেছেন। আমরা নিশ্চয়ই আশা করব যে জায়গাগুলোতে কমন কনসেনসাস তৈরি হয়েছে তার ভিত্তিতে যেগুলো সংস্কার হবে, যেগুলো সংস্কার ছাড়াও সরকার নির্বাহী আদেশে যেগুলো করতে পারেন সেগুলো কতটুকু করেছেন এবং ভবিষ্যতে কি করবেন, নিশ্চয়ই সেগুলো আলোচনা হয়েছে। ফলে একটাকে আরেকটার প্রতিপক্ষ বানানোর দরকার নেই, একটাকে আরেকটার পরিপূরক হওয়া দরকার। আমরা হাতাহাতি করার চাইতে হাত ধরে চলাটাকেই আমরা মনে করি গুরুত্বপূর্ণ।